সবাইকে স্বাগত জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি রাজনীতি, জনপ্রত্যাশা ও দায়বদ্ধতা, এবং এ বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে আজকে আমার অতিথিরা যুক্ত হয়ে গেছেন। এরই মধ্যে আজকে আমার সাথে যুক্ত হয়েছেন কাদের গনি চৌধুরী, মহাসচিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, তিনি যুক্ত হয়েছেন আমার সাথে যুক্ত হয়েছেন আজিজুল বারী হেলাল এমপি, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, তিনি আছেন আমার সাথে যুক্ত আছেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। তিনজনকেই স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, রাজনীতি, জনপ্রত্যাশা ও দায়বদ্ধতা আজকে আলোচনার বিষয় রেখেছি। রাজনীতির সাথে সম্পৃক্ত একেবারে জনপ্রত্যাশা, এবং সেই ক্ষেত্রে যে দায়বদ্ধতাগুলো রয়েছে সেগুলো সেই হিসেবে রাজনীতি চলছে কিনা আজকে আলোচনার মূল ফোকাস হয়তোবা আমরা সেই দিকেই দিব। আমি একটু জনপ্রত্যাশা দিয়ে শুরু করতে চাই এবং কাদের গনি চৌধুরী আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমি একটু যদি ভুল না করি, হামে মৃত্যুর যে সংখ্যা আজ 300 ছাড়িয়ে গেছে। গতকাল সর্বোচ্চ 17 জন শিশুর মৃত্যু হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, করোনা আমাদেরকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছিল যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রিত নয়, সেখানে নানা রকমের অব্যবস্থাপনা রয়েছে, ত্রুটি রয়েছে, সংকট রয়েছে। এরপর এই গত 18 মাসে আমরা একটা সুষ্ঠু মানে বিভিন্ন ক্ষেত্রে আমরা সংকট সমাধানের প্রত্যাশা করেছিলাম। তারপর সেই 18 মাস পরে আমরা যখন আসলে গত 17 বছরের হিসেব না রেখে আমি যদি গত 18 মাসের হিসেবেই যাই, তাহলে এই যে একটা মহামারীর আকারে হামে মৃত্যুর ঘটনা ছড়াচ্ছে বা সেই দিকে যাচ্ছে, এটা প্রতিরোধ করা যাচ্ছে না কেন? এর দায় আসলে কারা নেবে? অন্তর্বর্তীকালীন সরকার নেবে কিনা, কিংবা বর্তমান সরকার নেবে কিনা? গাফিলতি কার এবং যারা দায়ী তারা তাদের দায় এড়াতে পারেন কিনা? আপনাকে দিয়ে শুরু করতে চাই কাদের গনি চৌধুরী। আমি শিশু মৃত্যুর যে মিছিল, এটা সত্যি জাতির বিবেককে একটা নাড়া দিয়েছে। ৩০ শতাধিক শিশু মৃত্যুবরণ করছে এবং হাজার হাজার শিশু কিন্তু আপনার হসপিটাল আছে। অধিকাংশ শিশু আপনি দেখবেন বিশেষ মফস্বল অঞ্চলে যারা আইসিইউর অভাবে তারা দুঃখিত মরছে, খুব কষ্টের মধ্যে আছে। স্বাধীনতার 54 বছর পরেও বাংলাদেশে আমাদের এটা কাঙ্ক্ষিত ছিল না। আপনি কি জানেন যে নিয়মিত টিকা দানের কারণে হামটা বাংলাদেশ থেকে অনেকটা নির্মূলী হয়ে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বিগত সরকার, ইউনূস সরকার বা শেখ হাসিনা সরকারের শেষ দিকে এসে এই টিকাদান কর্মসূচিতে তারা অবহেলা করছেন। 2020 থেকে 2025 সাল পর্যন্ত কোনো বড় পরিসরে আপনার টিকার ক্যাম্পেইন হয়নি। এর ফলে প্রচুর শিশু কিন্তু এই টিকার বাইরে ছিলেন। আরেকটা বড় যে সমস্যার তৈরি করছেন অন্তর্বর্তীকালীন সরকার, সেটা হলো টিকাটা ইউনিসেফ থেকে আনা হতো, তারা এসে হঠাৎ করে এটা চেঞ্জ করে তারা ওপেন টেন্ডারের মাধ্যমে আনতে গেলেন। আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেটার হয়ে ওঠেনি। ইউনিসেফ থেকে বারবার কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছিল যে এই ধরনের বড় ধরনের একটা বিপর্যয় হতে পারে, মহামারী হতে পারে তুমি যদি বাচ্চাদেরকে টিকা না দাও। কিন্তু ইউনূস সরকার সেটা খুব একটা গায়ে মাখেননি, যার কারণে আজকে আমাদের এই মহামারী আকারে এটা ধারণ করেছে। এই ক্ষেত্রে আমি খুব আশার আলো যেটা দেখি, বর্তমান সরকার ক্ষমতা আসার পরে এপ্রিলে আবার সেই ইউনিসেফ থেকে এখন টিকা নেওয়া শুরু করেছেন, এবং টিকা নেওয়া শুরু করার কারণেই কিছু টিকা আসছে এবং সেই টিকাগুলো যেখানে ঝুঁকিপূর্ণ এলাকায় দিচ্ছে। তো এটাকে আমরা এখনও যথেষ্ট আয়োজন আমরা মনে করি না। এখনো পর্যন্ত আরো বড় ধরনের মহামারী আকারে এটা ধারণ করার সম্ভাবনা রয়েছে। এখন তো বড়দেরকেও আক্রান্ত হচ্ছে বড়রা আক্রান্ত, শিশুদের পাশাপাশি। এই বিষয়ে আমার মনে হয় এখনই আমাদের জরুরি পদক্ষেপ, বিশেষ করে এখন আইসিইউ যে সংকটটা, সেটা আমাদেরকে দ্রুত সমাধান করা খুব দরকার। আর এই আমি যে দায়ের কথা বলছিলাম, দায়টা এড়ানো যাবে কিনা, দায় এড়াতে পারেন কিনা যারা এই জন্য দায়ী? এই যে আজকে যে ঘটনা ঘটেছে, আপনি সঠিক বলেছেন। আমি মনে করি যে এত বড় একটা বিপর্যয়, এতগুলো মানুষকে আপনি বিপর্যয় দিয়ে ঠেলে দেয়, শিশুর মৃত্যু, এটা কারা প্রকৃততে দোষী? একটা আমার মনে হয় যে একটা তদন্ত কমিটি গঠন করা উচিত, এবং সেটাতে দেশি আন্তর্জাতিক যারা আছে এই পর্যায়ে যারা কাজ করেন তাদেরকে নিয়ে একটা বড় ধরনের
একটা কমিটি করা উচিত বলে আমি মনে করি। অবশ্যই আমরা 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 নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে কথা বলবো। সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এই বিষয়ে নিশ্চয়ই আমাদেরকে আজিজুল বারী হেলাল এমপি তিনি কিছুটা আভাস দিতে পারেন যে কি ধরনের উদ্যোগগুলো নেওয়া হচ্ছে এই হাম সংক্রান্ত বিষয়টিতে একটু ছোট করে জেনে নেই জনাব আজিজুল বারী হেলাল। প্রথম বিষয় হলো যে এটা খুবই দুঃখজনক যে আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও হামে মৃত্যু আমরা ঠেকাতে পারলাম না। কি সামর্থ্য ছিল যে অন্তত টিকাদান কর্মসূচিটা যদি অব্যাহত রাখতাম, তাই না? ভ্যাকসিনের অভাবেই তো এই ঘটনাগুলো ঘটলো। 2023 সালের পরে আর ভ্যাকসিন ক্যাম্পেইন করা হয়নি। লাস্ট ভ্যাকসিন ক্যাম্পেইন 2023 সালে করা হয়েছে। এখন আবার এই গত এপ্রিল মাসের 5 তারিখে আবার গণটিকা দেওয়া শুরু হয়েছে। সুতরাং এটা রেজাল্ট এখন পাবেন না, আগের যে রেজাল্ট সেটা এখন পাচ্ছেন। এখন বলছেন যে 2.5 মাসে আপনার স্বাস্থ্য সেবাকে আমরা কতটা উন্নত করতে পারলাম, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যেহেতু হামের এই টিকা যারা পায়নি তাদের সংক্রমিত হতেই পারে। এখন আমরা 5 তারিখের পর থেকে দেওয়া শুরু করেছি হামের টিকা। এখন আমরা বলছি যে স্বাস্থ্য খাতকে উন্নত করতে হলে আমাদের আগে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, যে আমরা ঢাকাকে কেন্দ্র না করে এই যে উপজেলা ভিত্তিক যে স্বাস্থ্য ব্যবস্থা, যেমন বিশেষজ্ঞ ডাক্তার, বিশেষায়িত হসপিটাল, এগুলো উপজেলা ভিত্তিক, এবং এইসব করতে গেলে জিডিপির অন্তত 5% টাকা আমরা এবার বাজেটে আমাদের মানে বরাদ্দ করব। আচ্ছা, যে গ্রস ডোমেস্টিক যে প্রোডাক্ট আছে এখান থেকে আমরা 5% টাকা দিব এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করব। আর একটা কথা বলা হচ্ছে যে আমাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলো যখন যেগুলো 50-25 শয্যা বিশিষ্ট, এগুলোকে আরও একটু বেশি বাড়াবো। নতুন কোনো হসপিটাল তৈরি করার পরিকল্পনার ব্যাপারে বিএনপি একটা স্পষ্ট কথা বলেছে যে একটা হসপিটাল তৈরি করতে নতুন আধুনিক 5-6 বছর লাগে। কিন্তু আমাদের যে বর্তমান হসপিটালগুলো আছে এইগুলোকে যদি আমরা সুন্দর রাখতে পারি, এর সাথে যদি আমরা বেসরকারি যে হসপিটালগুলো আছে প্রাইভেট, এর সাথে একটা পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ একটা প্রজেক্ট করতে পারি, যে মনে করেন একটা উপজেলায় 50টা আপনার সিট আছে, কিন্তু দেখা যাচ্ছে রোগী 52 জন, তাহলে ওই 2 জন রোগী কোথায় যাবে? ওই 2 জনকে যদি আমরা পাশে কোনো প্রাইভেট হসপিটাল থাকে সেখানে পাঠাই দিই, এবং ওই টাকাটা তখন সরকারের বহন করতে হবে, যেহেতু ওই টাকা তখন সরকারকে বহন করতে হবে। এইভাবে একটা আমরা প্রকল্প হাতে নিয়েছি। সুতরাং 2.5 মাসে আপনি দৃশ্যমান যেটা দেখবেন সেটা হলো যে আমরা আমাদের স্বাস্থ্যসেবাকে উপজেলা কেন্দ্রিক, ইউনিয়ন কেন্দ্রিক করছি। ঢাকাকে শুধু ঢাকায় আসলে বিশেষজ্ঞ চিকিৎসা পাওয়া যায়, ভালো চিকিৎসা তা না, এটাকে আমরা ডিসেন্ট্রালাইজেশন, এটা একটা আমরা পদক্ষেপ নিয়েছি এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়েছি। এবং সবচেয়ে বড় হলো যে প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছি 1 লক্ষ। তার মধ্যে আমাদের এই যে মেয়েদেরকে 80% মেয়েদেরকে আমরা নিয়োগ দিব। এরা কিন্তু কেয়ার গিভার, দে আর নট ডক্টর আর নার্স, দে আর কেয়ার গিভার। যে প্রাথমিকভাবে ওই যে বাড়ি যায় আপনার টিকা দেওয়া, তারপরে স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া, ছোটবেলায় আগে কিন্তু আমরা দেখেছি স্বাস্থ্য আপা বলতাম আমরা যাদেরকে। এই সমস্ত আমরা উদ্যোগ নিয়েছি এবং এগুলো শুরু হয়েছে। সুতরাং আপনাকে আরো একটু অপেক্ষা করতে হবে টোটাল স্বাস্থ্যের একটা আমাদের পরিকল্পনা দৃশ্যমান হতে। সেই যে পরিকল্পনার কথা আমি রহিন হোসেন প্রিন্স আপনার কাছে যাই, আপনার কাছে প্রশ্নই রাখতে চাই যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন বাংলাদেশের মাটিতে পা রাখলেন দীর্ঘ নির্বাসিত জীবনের পর, তখন তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। প্রধানমন্ত্রী হিসেবে তিনি 2.5 মাস আগে শপথ নিয়েছেন, ওনার সেই পরিকল্পনার দৃশ্যমান অংশটুকু কতটুকু দেখতে পাচ্ছেন আপনি? আপনাকে ধন্যবাদ। না, যে আপনি আমাদের প্রধানমন্ত্রীর যে প্ল্যানের কথা বললেন ওটা কিন্তু পুরোপুরি অন্তত পক্ষে এখনো পর্যন্ত কি সেটা তো সবটা আমি তো জানা যায়নি পত্রিকার মাধ্যমেই যতটুকু। উনি হয়তো কোনো বিষয়ে যে উদ্যোগ নিচ্ছেন সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটাই। তা আমি অন্যটা বাদ দিয়ে, হ্যাঁ কৃষি এবং অন্য জায়গায় আছে, কিন্তু একটা ধরে আমার বিবেচনায় যে একটা মনে রাখতে হবে, খালি একটা উদ্যোগ নিলাম, উদ্যোগ তো নিতেই হবে, শুরুটা তো করতে হবে, কিন্তু লং টার্ম তার এফেক্টটা কি, পরবর্তী পদক্ষেপগুলো কি, এইটা বিবেচনা
করেই আপনাকে যেতে হবে, না হলে কিন্তু এটা শুধুমাত্র সাময়িক কাজ এবং প্রচার সর্বস্ব হয়ে যাবে। তা আমি আশা করব সেটা হবে না। আমি একটু এই হাম প্রসঙ্গ ক্রমে নিয়ে এই জায়গাটায় আসি। দেখেন, হামের বিষয়টাকে একটু যদি বিবেচনা করি তাহলে এটা এনারা যেটা বলেছেন যথার্থই, যে আমাদের দেশে আমাদের কিন্তু এই টিকাদানটা এটা একটা অভূতপূর্ব সাফল্য, এবং এত মানে একদিনে এই পরিমাণ আমরা দিতে পারি এটাও কিন্তু একটা বিরাট বিষয়। এবং এই ঘটনাবলীর মধ্য দিয়ে যেটা হয়েছে দেখবেন, এখন আমাদের কিন্তু মানুষের গড় আয়ু অনেক বেড়ে গেছে, তার অন্যতম কারণ মৃত্যু হার কিন্তু কম। তাহলে এই যে একটা পজিটিভ জায়গা ছিল হামে, এটা আমাদের এই যে সাংবাদিক নেতা তিনি তো বললেনই, যেটাকে কারেক্টলি বলেছেন, যে হামের যে ঘটনা এইটা তো মানে কল্পনাই করা যায় না। তাহলে আমাদের এর থেকে শিক্ষা নিয়ে এক একটা ঘটনা, হ্যাঁ মার্চ থেকে শুরু হয়েছে কিন্তু এখনও শেষে আইসিইউ যে জটিলতাগুলো, এইটাকে আমি মনে ক্ষিপ্রতার সাথে সরকারের একটা বিশেষ ভূমিকা নেওয়া উচিত। এবং আরেকটা কাজ করা উচিত, যে প্রতিদিন যেমন কোভিডের সময় আমরা একটা দৈনন্দিন একটা হিসাব নিকাশ দিতাম না, কোথায় কি হচ্ছে না হচ্ছে, মানে আমি বলছি যে এই সংকট উত্তরণের জন্য একটা সিরিয়াস ড্রাইভ দেওয়াটা দরকার। তাহলে সেইটা যদি যায়, তাহলে এই অভিজ্ঞতার থেকে ভিত্তি করেই সরকার, আমাদের এমপি সাহেব যে কথাগুলো বললেন, যে এই পজিটিভ পদক্ষেপগুলো যদি হয় আমরা দেখতে চাই কোথায় কি দাঁড়াবে, সেই জায়গাটা আমরা যাওয়ার জায়গা যাব, যদি এইটাকে একটা অভিজ্ঞতার দিকে বিবেচনা করে আমরা যেতে পারি। তাহলে শিক্ষাটা নেব কিনা এইটা একটা হচ্ছে বড় ব্যাপার। আরেকটা জিনিস আমি ছোট করে যদি বলি, দেখেন আমাদের প্রকৃতপক্ষে এই যে এবারের শেষে যেটা আসলো আইসিইউ সংকট, তারপর আপনাকে তো এটা লাগবে, কারণ অনেক জায়গায় প্রাথমিকভাবে অনেক কিছু কিন্তু করার মতো, সহযোগিতা করার মতো নানা জায়গা এখন আছে। আমরা কিন্তু মনে রাখতে হবে, আজ থেকে 20 বছর আগে যে পদ্ধতির মধ্য দিয়ে চলতাম, আমাদের কিন্তু এখন যে অগ্রগতির জায়গায় চলে আসছে সেইটা বিবেচনা করতে হবে। অবশ্যই একটা কারেক্ট তথ্য দরকার, তার জন্যে আমাদের যদি সুযোগ থাকে সেই কর্মী নিয়োগ করে সেই তথ্যপত্র আনলাম। কিন্তু এখন আমাদের খাদ্য অভ্যাস থেকে শুরু করে পরিবেশ, নানা কারণে মানুষের মধ্যে যে জটিল পরিবেশ পরিস্থিতিগুলো রয়ে গেছে, তার জন্য কিন্তু উন্নততর চিকিৎসার জায়গাটা একটা প্রধান বিষয়। তা সেইটা আমাদের একটা ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স, অন্যান্য জায়গাগুলো যেটা আছে উপজেলা, এই জায়গাগুলো সেটা দেখতে হবে। এবং এই আর একটা অভিজ্ঞতার কথা বলি, এটা মনে রাখবেন, অনেক সময় বরাদ্দ দিলেন, বরাদ্দটা যদি খালি বিল্ডিংয়ের কাজে হয় বা খালি মেশিনারি যে হয়, তার কিন্তু আপনার সমাধান নাই। কেন আপনি একটু খেয়াল করেন, বিল্ডিং হলে তো আর আপনি রোগী রাখতে পারবেন না, বা একটা মেশিনারি দিলেন ওটা চালানোর মতো লোক নাই। বহু জায়গায় অতীত দিনে দেখবেন এত মেশিনারিজ আছে, চালানোর লোক নাই, ওটা জং ধরে শেষ হয়ে গেছে। সুতরাং আমি বলছি যে প্রত্যেকটা বিষয়ে অভিজ্ঞতা নিয়ে যে অঞ্চলে যে প্রয়োজন সেইটা অগ্রাধিকার দিয়ে, এবং কেন্দ্রে যেটা প্রয়োজন সেইটা স্বাস্থ্য বিশেষজ্ঞ সহ এটা একটা গবেষণার মধ্য দিয়েই সেই পদক্ষেপ নেওয়াটা দরকার বলে মনে করি। তবে অন্য আলোচনার থেকে এখন আলোচনা, আমরা সবচেয়ে খুশি হব যে ক্যাম্পেইনটা চলছে, এই ক্যাম্পেইনটা আরো যদি ট্রান্সপারেন্ট হয় কোথায় কি হচ্ছে, এবং এই যে আইসিইউর অভাবে আজকে যে কান্নাকাটি যে ঘটনাগুলো ঘটছে, এইটাকে একটা বিশেষ ব্যবস্থা হবে না। এই যে ওনার কাছে যেটা শুনলাম যে তাৎক্ষণিকভাবে যে জিনিসটা অতি জরুরি, যেমন এটা বললাম যে উনি, এটা আগেও শুনেছি কিন্তু আমি জানি না মূল মডেলটা কি, কিন্তু জেনারেল ফর্মে যদি হয় আমি খারাপ দেখি না। যে কথার কথা, ধরেন উদাহরণ দিই, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এইখানে ধরে নিলাম যে রোগী একটা 75 জন গেল, কিন্তু সংশ্লিষ্ট সিট আছে হয়তো 60 জন, তাহলে বাকি 15 জন থেকে এখানে যে লাইন আপ আছে দ্রুত ওই রকম একটা জায়গায় ওনারা ট্রান্সফার করলেন, এবং এই 15 জনের দায়ভার সরকার বহন করলো, হতে পারে। কিন্তু আমি বলছি যে সেইটা তো দ্রুত, আপনি অন্যটা পরে বড়টা করেন, কিন্তু হামের বিষয়টা কেন আইসিইউ তাহলে সংকটের কথা আমরা শুনবো, কারণ অন্য জায়গাগুলো তো আছে, মানে আইসিইউ আছে, আমি আইসিইউ আছে বলছি, হ্যাঁ, তাহলে আমি বলছি সেই লিঙ্কটা এইটার মধ্যে দিয়ে যদি করার কাজটা আমরা শুরু করতে পারি, তাহলে এই অভিজ্ঞতার উপরে ভিত্তি করে ভবিষ্যতে যদি এই ধরনের কোনো পজিটিভ কাজ করতে চায় সরকার, সেটাও কিন্তু সে ভালোভাবে করতে পারবে। তা আমরা এইখানে হাম নিয়ে আর কোনো কথা শুনতে চাই না, আর এইটা করতেই হবে সরকারি এবং বেসরকারি পর্যায়ে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ইউনিসেফ আজকেও দেখলাম তারা বলছে যে তারা ইউনূস সাহেবকে যে পরামর্শ দিয়েছিল তারা এটা গ্রহণ করে নাই, সুতরাং এই দায় তাদেরকে বহন করতে হবে। এর জন্য একটা যে কমিটি করার প্রস্তাব করছে, আমি এটার সাথে একমত, যেটা একটা বিশেষ কমিটি করতে হবে, এবং যারা এটার জন্য দায়ী তাদেরকে এটা শাস্তির আওতায় আনতে হবে। এই 300-র উপরে মৃত্যু, এটা কোনোভাবে শিশু মৃত্যু, আমি আসলে মানে যদি আপনার কথাটা সহজ মানে সরলীকরণ করে একেবারে বলতে চাই, তাহলে সরকারি বেসরকারি
সকল উদ্যোগকে একটা সমন্বয়ের মাধ্যমে এই সমস্যার বা এই সংকট থেকে বেরিয়ে আসতে হবে। আমি আরেকটু জানতে চাই কাদের গনি চৌধুরী আপনার কাছে এই বিষয়গুলো নিয়ে জানতে চাই যে স্বাস্থ্য ব্যবস্থা যে অব্যবস্থাপনার কথা আমরা বললাম করোনার সময়ের আমরা দেখেছি, এখন কি ওই জায়গাগুলো থেকে আমরা কিছুটা হলেও উতরে আসতে পেরেছে কিনা? আমার কাছে কি বিরতির আগে প্রশ্নটি রাখা সম্ভব হবে, না বিরতির থেকে এসে প্রশ্নটি করব? একটা বিরতির পরে এসে আপনার কাছে প্রশ্নটি রাখবো। দর্শক, একটা বিরতির পরে এসে অবশ্যই প্রশ্নগুলোর উত্তর জানবো। থাকুন দেশ সাম্প্রতিকের সাথে, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল, স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। রাজনীতি, জনপ্রত্যাশা ও দায়বদ্ধতা নিয়ে কথা বলছিলাম আমরা। আমি কাদের গনি চৌধুরী আপনার কাছে তাড়াতাড়ি দ্রুত চলে যেতে চাই, কারণ সময় আমার কাছে হাতে একেবারেই নেই। আমি স্বাস্থ্য বিষয়টি নিয়েই আলোচনা করতে চাই আপনার সাথে। আমরা এর আগে দেখেছি করোনার সময় ভুয়া সনদ, সার্টিফিকেট, নানা রকমের নকল মাস্ক, বিভিন্ন রকমের দুর্নীতির বিষয়গুলো আমরা দেখেছি। যেমনটা রুহিন হোসেন প্রিন্স বলছিলেন যে এই হামের এই বিষয়টি, প্রাদুর্ভাবের এই বিষয়টি মহামারী আকারে ছড়িয়ে পড়ার আগেই সরকারি বেসরকারি উদ্যোগে বা পর্যায়ে এক ধরনের উদ্যোগ নেওয়া, সমন্বয় করে একটা উদ্যোগ নেওয়া দরকার, এমনটা বলছিলেন। এই ক্ষেত্রে আমরা কোনো দুর্নীতি দেখব না, এই প্রত্যাশা কি রাখতে পারি? আশা করছি। এখন তো সরকারের চেষ্টা আছে, তারপরও একদিনও তার দুর্নীতি আপনার দমন করা সম্ভব নয়। তবে আমার কাছে মনে হচ্ছে সরকারের আন্তরিকতা আছে, এই দিক দিয়ে হতে পারবেন। আর যে জিনিসটি বললেন আপনি, দেখে স্বাস্থ্য ব্যবস্থার যে কথাটি আপনি শুধু, স্বাস্থ্য ব্যবস্থা আমাদের খুব উন্নত নয়। যদি আমার স্বাস্থ্য ব্যবস্থা উন্নতরও, প্রতি বছর 8 লাখ লোক বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেত না। অবাক হবেন, এই যে 8 লাখ লোক যায়, এর 53% যায় শুধুমাত্র রোগ নির্ণয়ের জন্য। অর্থাৎ আমাদের রোগ নির্ণয়েরই অবস্থা নাই। কি অবস্থায় আমরা আছি? আমরা সব সময় বলি কতগুলো হসপিটাল তৈরি করলে তো সুন্দর সুন্দর হবে না। আমাদের এখান থেকে লোকগুলো কেন বিদেশে চলে যাচ্ছে দেখতে হবে। আমাদের প্রতি বছরে 10,000 কোটি টাকা শুধু চিকিৎসার বিদেশে চলে যায়। পাঁচের হচ্ছে আমার টাকাটা, এই টাকাটা চলে যাচ্ছে। কিন্তু আপনি দেখেন ক্যান্সার, একটু ক্যান্সার ধরে বলে বিদেশ স্যার আমরা এখানে কোনো কিছু, একটু আপনার হার্টের কোনো রোগ হলে কিংবা কিডনির সমস্যা হলে বিদেশে চলে যায়। এখন তো সবচেয়ে বেশি যাচ্ছে চেকআপের জন্য। এটা আমাদের কোনো বড় ব্যর্থতা। ভারত যদি পারে আমি কেন পারবো না? মালয়েশিয়া যদি পারে আমি কেন পারবো না? থাইল্যান্ড যদি পারে আমি কেন পারবো না? তো এই বিষয়গুলো দিয়ে আমার মনে হয় সরকারের সময় নেই, সরকারের একটা প্ল্যান থাকা উচিত। আমি বিশ্বাস করি বর্তমান যে সরকার সে তারা এ ব্যাপারে চিন্তা করবেন। অবশ্যই। আমি চলে যাই একটু আজিজুল ওয়ারি হেলাল এমপি আপনার কাছে। আড়াই মাস হয়েছে প্রধানমন্ত্রী তিনি শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে, বর্তমান প্রধানমন্ত্রী, এবং একটি সংসদের একটি প্রথম অধিবেশন শেষ হয়েছে। আপনারা সকলেই অংশগ্রহণ করেছেন সেখানে। বেশ কিছু বিষয় নিয়ে তর্ক বিতর্ক আমরা দেখেছি সংসদ টিভিতে। 1 মাসের এই সংসদ অধিবেশনে আমরা প্রথম অধিবেশনে আমরা কি পেলাম, কি হারালাম, বা আমাদের অর্জন কতটুকু একটু যদি জানি আপনার কাছ থেকে। আমি বলছি ওইটা আমি 1 মিনিটের স্বাস্থ্যের ব্যাপারে বলি, 1 মিনিট বলি। দেখেন, আজকে কিছুক্ষণ আগের খবর হলো যে আমরা এই পর্যন্ত 1,61,00,000 শিশুকে হামের টিকা দিয়েছি, প্রায় 90%। আর 1 সপ্তাহের মধ্যে 100% শিশুকে দেব। এটা কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্টস। তারপরে আমরা কিন্তু এই যে ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স সারা পৃথিবীতে আছে, স্বাস্থ্য বীমা, ব্যয় কমানোর জন্য। আপনি একটা বিশাল রোগের মধ্যে পড়েছেন, আপনার সে টাকা নেই, আপনার যদি বিমা করা থাকে, আমাদের এই বিমা আইনগুলো চেঞ্জ করে স্বাস্থ্য বিমাটাকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের যত বড় অসুখ হোক না কেন আপনার ব্যয়ভারটা অনেকটা কমে যাবে। কারণ আপনি তো ইনস্টলমেন্ট দিচ্ছেনই। এই স্বাস্থ্য বিমা এই একটা নিউ কনসেপশন, এটা বিএনপি দিয়েছে। তারপরে আরেকটা আমরা দিয়েছি যে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, যেটা ওই যে আমরা কেয়ার গিভার যেগুলো দিচ্ছি, এই চিকিৎসাটা আপনি ফ্রি পাবেন, সেখানে আপনি ওষুধও ফ্রি পাবেন। এইটা একটা আমাদের যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই স্লোগানের একটা অংশ। আরেকটা হলো কি জানেন, আজকে দেখবেন বিএনপি একটা বক্তব্য দিয়েছে, আমাদের ডক্টর খন্দকার মোশাররফ স্যার, তিনি বিএনপির একটা রূপরেখা দিচ্ছে যে ইংল্যান্ডের যে নিউ হেলথ ন্যাশনাল হেলথ সার্ভিস, তারই আদলে বিএনপি একটা ন্যাশনাল হেলথ সার্ভিস করতে চাচ্ছে, করবে। এটা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, আজকে আবার আমরা রিটারেট করলাম। সুতরাং এই স্বাস্থ্য, এবং আমরা বলছি জিডিপির 5%, স্বাস্থ্য সেবাকে আমরা প্রাধান্য দিচ্ছি। এবার আসুন সংসদে আপনারা দেখেছেন যে, দেখেন
আমি আমার প্রায় 40 বছরের উপর রাজনৈতিক জীবন। আমি 91 সালের সংসদটা আমি প্রায় 60% সংসদ নিজে উপস্থিত, আমি সংসদ সদস্য না, গ্যালারিতে উপস্থিত ছিলাম। আর 96 সালের তো মামলার কারণে ঢুকতে পারিনি, 2001 সালে কিছুদিন দেখেছি। আর এরপরে তো আর কোনো সংসদ দেখতে সুযোগই হয়নি বিরোধী দল হিসেবে। কিন্তু 79 পার্লামেন্টকে আমরা বলি সবচেয়ে আলোকিত পার্লামেন্ট। সেখানে অনেক তুখোর রাজনীতিবিদ এবং পার্লামেন্টারিয়ানরা ছিল। তো এবার আমি সংসদ লাইব্রেরি থেকে আমাদের তুখোর পার্লামেন্ট শাহজিজুর রহমান, তারপরে সুধাংশু শেখর হাওলাদার, সুরঞ্জিত সেনগুপ্ত, এদের অনেক লেকচার আমি পড়লাম। তা আমি দেখলাম যে আমাদের এবারের যে পার্লামেন্ট, এই পার্লামেন্টও খুব এনলাইটেন্ড পার্লামেন্ট। এই পার্লামেন্টের আপনি জুলাই সনদ নিয়ে যে তর্ক বিতর্ক, ডিবেট, আর্গুমেন্টস আমি দেখলাম, এতে আমি নিজেও অনেক কিছু শিখলাম। আমি অনেক কিছু জানতাম না। আমার ডিবেটগুলো খুব ভালো লাগছে। অনেকেরই, যারা আমরা সংসদ সদস্য এবং গ্যালারিতে যারা আছে, তাদের অনেকেরই ভালো লেগেছে। অনেক কিছু জানতাম না, কিন্তু অনেক জিনিস বিজ্ঞানের মতো সব সোজা হয়ে গেল। এবং এই সংসদের এবং প্রত্যেকটা সাংসদ দেখবেন কেউ কিন্তু যে বিনা ভোটে চুরি করে, বাটপারি করে, ভোট না করে আসেনি। সবাইকে স্ট্রাগল করে, পপুলারিটি প্রমাণ করে তারপরে এই সংসদে আসতে হচ্ছে। অর্থাৎ সবাই এখানে মানে কম্পিটেন্ট, মানে যারা এসছে। এইটার একটা দিক। আর একটা দিক হলো যে দেখেন আমাদের এই সংসদটা কিন্তু ওই যে ভয়েড অ্যান্ড অ্যাব ইনিশিউ বলে একটা ল্যাটিন শব্দ আছে, আমাদের সালাউদ্দিন ভাই খুব দেখি বারবার বলে এটা, ভয়েড অ্যাব ইনিশিউ, মানে আপনার জন্মতেই তা মৃত্যু হয়ে গেল। যেমন 73 সালের আপনার একজন ওই যে একটা অর্ডার দিয়ে আপনার সংবিধান প্রণয়ন করা হয়েছিল, ওই অর্ডার পরবর্তীতে আর দেওয়া যাবে না, তাও জন্মে ওটা মৃত্যু গেল। সেরকম একটা অবস্থা কিন্তু এবারও সৃষ্টি হয়েছে এই 24-এর পার্লামেন্টে। তার সাথে যোগ হয়েছে যে পার্লামেন্টে স্পিকার নেই। তার মানে একটা শূন্য ভ্যাকুম থেকে সেখান থেকে আমরা সবাই, সমস্ত রাজনৈতিক দল একটা হারমোনিয়াস কোঅপারেশন করে আমরা একটা স্পিকার নিয়োগ দিলাম। সংসদটা শুরু হলো এবং ডিবেট আর্গুমেন্টসগুলো হলো। এবং এই সংসদের কার্য উপদেষ্টা কমিটি একটা করলাম। তারপরে দেখেন আমাদের এই যে অর্ডিন্যান্সগুলো, 133টা অর্ডিন্যান্স, আপনার বিল আনতে হবে, এরপরে আপনার আইন করতে হবে। এর জন্য আমরা একটা কমিটি করে দিলাম। আমাদের সরকারি দল, সবকিছু মিলিয়ে সরকারি দল, তারপরে দেখেন জ্বালানি চ্যালেঞ্জটা বাইরের একটা চ্যালেঞ্জ, এটা কিভাবে মোকাবেলা করব। আমরা সরকারি দল বিরোধী দল মিলে একটা কমিটি করলাম। এটা আগে আপনি কখনো দেখতে পাবেন না। অর্থাৎ ইট ইজ দ্য বিউটি অফ দিস পার্লামেন্ট। এবং সমান সংখ্যক প্রতিনিধি। এবার আবার দেখেন জুলাই সনদের ব্যাপারে অনেক মিস ইনফরমেশন আপনাদের দেওয়া হয় যে বিএনপি ইজ নট কর্ডিয়াল, কিন্তু বিএনপি ইজ সো কর্ডিয়াল। I told it many times in your television, many televisions, বিএনপি কত কর্ডিয়াল। এবার দেখেন এই জুলাই সনদকে বাস্তবায়ন করবার জন্য, বাস্তবায়ন করার যে তরিকা আছে, দুটো তরিকা। একটা তরিকা হলো সংবিধান অ্যামেন্ডমেন্টস, আর একটা তরিকা হলো প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা বা প্রেসিডেন্ট অর্ডিন্যান্স। তো প্রথম তরিকাটা হলো অ্যামেন্ডমেন্টস। এই অ্যামেন্ডমেন্টস গুলো করার জন্য আমরা সরকার এবং বিরোধী দল মিলে একটা কমিটি গঠনের প্রস্তাব দিলাম। আমরা 6 জনের নাম বললাম, তাদেরও বললাম আপনারা 6 জনের নাম দেন, কিন্তু স্টিল দে আর টেকিং देयर টাইমস। সো বিএনপির যে কর্ডিয়ালিটি দেখলেন, এবং অতএব সংসদটা চলছে একটা হারমোনিয়াস কোঅপারেশন হয়েছে, একটা সম্প্রীতিভাবে চলছে। জুলাই সনদ নিয়ে আন্তরিকতার অভাব রয়েছে এমন যে একটা গুজব বাজারে আছে, আপনি সেটি একেবারে ব্যাখ্যা করে দিয়েছেন, বিশ্লেষণ করে দিয়েছেন আজিজুল বারী হেলাল এমপি। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি এই অংশে রুহিন হোসেন প্রিন্স আপনাকে প্রশ্নটা করতে পারছি না, আমি এর পরের অংশে এসে আপনাকে প্রশ্নটা করব। সময় শেষ, যেহেতু বিরতির সময় হচ্ছে। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি দেশ সম্প্রতিকে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল, স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছে। আলোচনায় ফিরতে চাই। আমি এই অংশে আসলে একটু অন্য প্রসঙ্গে আলোচনা শুরু করতে চাই। সেটি হলো যে আজকে 5ই মে এবং রাজধানীর শাপলা চত্বরে 2013 সালের 5ই মে হেফাজতে ইসলামের সমাবেশে
যে নিহত যারা হয়েছিলেন তাদের সম্পর্কে আজকে মামুনুল হক খেলাফত মজলিসের আমির তিনি বলছেন যে তারা সবাই সূর্য সন্তান উল্লেখ করে তিনি বলেছেন যে আগামী রাজনীতি শাপলার চেতনাকে ধারণ করেই গড়ে উঠবে। 2013 সালে যারা শাহাদত বরণ করেছেন তারাই বাংলার সূর্য সন্তান এবং তাদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে উদ্বুদ্ধ করবে। আমি আলোচনাটা এই অংশের রহিন হোসেন প্রিন্স আপনাকে দিয়ে শুরু করতে চাই। শাপলা চত্বর হত্যাকাণ্ড এটি যেমন একটি আলোচিত হত্যাকাণ্ড এবং সে সময় কি হয়েছিল, কেমন ভাবে হয়েছিল আমরা সকলে হয়তোবা ধারণা করতে পারি, আশঙ্কা করতে পারি, কিন্তু আমাদের কাছে সেরকম কোনো তথ্য পর্যন্ত নাই। সেভাবেই সেটিকে ডিজাইন করা হয়েছিল অনেকেই বলেন, এখানে বলছেন সেগুলোই আমি বলছি। আসলে এরকম অনেকগুলো হত্যাকাণ্ড আছে এত বছরেও। এই যে শাপলা চত্বরের হত্যাকাণ্ড কিংবা আমরা যদি বলি যে আলোচিত সাংবাদিক হত্যাকাণ্ড কিংবা পিলখানা হত্যাকাণ্ড, এই যে বড় বড় হত্যাকাণ্ডগুলো, এগুলোর কোনো বিচার নাই, বিচারহীনতার সংস্কৃতি। আমরা এই সংস্কৃতি থেকে বের হয়ে আসব, এই প্রত্যাশা কি এবার রাখতে পারি কিনা? না শোনেন, এই জিনিসটা এত সহজ না, কিন্তু করতে হবে। আমি যেহেতু সময় কম, আমি কংক্রিট বললাম যে আমাদের যে কোনো হত্যাকাণ্ড মানে শুধু কাগজে বলা না, প্রকৃত হইতে হবে। কারণ এই যে 5ই মে সময় নেই, আমি যাচ্ছি না, ওই কিন্তু কমিউনিস্ট পার্টি অফিসকে আক্রান্ত করা হয়েছিল। তার আগের দিন এসে তীর অ্যারো দেওয়া হয়েছিল। এখানে বাসাস অফিস উল্টা পাশে ছিল, আমরা জানি এটা নানা ঘটনা ছিল। তার আগে বাংলাদেশে এক ধরনের দখলদারিত্ব কায়েমের চেষ্টা হয়েছিল, সেটা একটা অন্য আলোচনা। কিন্তু মূল কথা হচ্ছে যে আপনি দেখেন তার আগে আমরা জানি যে উগ্র সাম্প্রদায়িক শক্তির, আপনি সেই ছায়ানট থেকে শুরু করে উদিচি কমিউনিস্ট পার্টি অফিসের হামলা, আপনি এর আগে এই ধরনের অসংখ্য ঘটনা ঘটেছে। কিন্তু প্রথমে আমরা যে পয়েন্টে সবাই একমত যে একটা গণতান্ত্রিক ধারা রাখতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, সেইটা করতে গেলে আপনি সব কিছু আইনের উপরে ছেড়ে দিতে হবে। কোনো হত্যাকাণ্ডই গ্রহণযোগ্য হবে না, কিন্তু কোনো হত্যাকাণ্ড যাতে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয় সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ একটা মুখে বলে দিলাম এত হয়েছে এত হয়েছে এত হয়েছে, কারণ আপনি সময় নাই বলে আলোচনা করলাম না, কারণ ওই ঘটনার সাথে আমরা জানি এরপর ইউরোপীয় ইউনিয়ন বহু জায়গায় বহু আলোচনা আছে। আমি দেখছি যে প্রকৃত তথ্যের থেকে অপতথ্য বেশি, বাস্তবতা থেকে অন্যটা বেশি, আবার এটা রাজনীতিকরণেরও বিষয় আছে। সুতরাং আপনার ওই পয়েন্টে আমি শতভাগ একমত এবং সেটা আমিও প্রত্যাশা করতে চাই এইটাই, যে যেটা আমি বললাম যত সহজ না, কিন্তু একে সহজ করতে হবে। কারণ আমরা কিন্তু দীর্ঘ একটা অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসনের উৎখাতের পরে আমরা 18 মাসে এইটার যে রেখাটা দেখতে পেতাম সেটাও পাইনি। মানুষের মধ্যে হতাশা আছে, সেই হতাশা থেকে উঠে দাঁড়িয়ে আমরা একটা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি। তো এই গণতন্ত্রের পথে যাত্রাকে যদি নিরঙ্কুশ করতে হয় তাহলে অবশ্যই সমস্ত হত্যাকাণ্ড, খালি একটা বিষয় না, সেই হত্যাকাণ্ডর বিচার যথাযথভাবে করতে হবে। এটা কিন্তু খালি নামকস্তে বা খালি নানাভাবে এটাকে সাজিয়ে করলাম সেইটা চলবে না, সেই কাজ করতে হবে। এবং ভবিষ্যতে যে কোনো হত্যাকাণ্ড বা যে কোনো অপশাসন যাতে না হয় তার আগের মেজরগুলো নিতে হবে। কারণ এখানে খেয়াল করবেন যে হেলাল সাহেব একটা কথা আপনাকে ওই যে স্বাস্থ্য নিয়ে বলছিল যে একটা ঘটনা ঘটার পরে কেন আগে থেকে জিনিসগুলো দেখতে হবে। তাহলে আপনি প্রত্যেকটা সোসাইটির এই জায়গাগুলো যদি না দেখতে পারি তাহলে কিন্তু আমরা আইনের শাসন প্রতিষ্ঠা কেন গণতন্ত্রের পক্ষে ন্যূনতম যে যাত্রার কথা বলছি সেইটাও যথাযথভাবে পারবো না। অসংখ্য ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স। কাদের গনি চৌধুরী, আপনার প্রত্যাশা কি, আপনার বিশ্লেষণ কি বলছে যে এবার কি এই বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে পারবো? কারণ সাগররুনি হত্যাকাণ্ড এখন পর্যন্ত কিন্তু কোনো সুরাহা হয়নি। আমি যেটা বলি, শেখ হাসিনার নিষ্ঠুরতার অন্যতম 2013 সালের আজকে 5 মে যে শাপলা চত্বর হত্যাকাণ্ড, সেদিন হেফাজত ইসলামের একটা সেখানে সমাবেশ ছিল। সেই সমাবেশে অপারেশন ফ্লাশ লাইট নামে নির্বিচারে সেদিন আলেম ওলামাদের উপরে গুলি চালানো হয়েছিল। আপনার মতিঝিল থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন রোড, পল্টন, এই এলাকাটা সেদিন ভয়ঙ্কর গুলির আওয়াজে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছিল। আপনি জানেন 58 জন লোককে আলেমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আজকে সে ফিগারটা দেওয়া হয়েছে। এবং ভোরবেলায় রাতের মধ্যেই রক্ত ধুয়ে ফেলা হয়েছিল। এই বিষয়টা মানুষের জানতে পর্যন্ত দেওয়া হয়নি। দিগন্ত টেলিভিশন কেন দেখাচ্ছিল লাইভ? দিগন্ত টেলিভিশন বন্ধ করে দিয়েছে। আপনার নিশ্চয়ই জানা আছে আদিলুর রহমান শুভ্র অধিকারের, তাকে গুম করে ফেলা হয়েছিল। এরপর তাকে জেলে নিয়ে কারাদণ্ড দেওয়া হয়েছে। অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান, তাকেও নিয়ে সাজা দেওয়া হয়েছিল। উল্টো একদিকে তো হত্যাযোগ্য চাললো, উল্টো দিকে মানবাধিকার সংগঠন যারা কথা বলছে তাদের উপর অমানবিক নির্যাতন সেদিন নেমে আসছে। এগুলো কারা করেছে?
বেনজির, পুলিশের তখনকার ডিএমপির কমিশনার এবং র্যাবের জিয়াউল আহসান, এদেরকে আমরা দেখলাম এটার জন্য দ্রুত পদোন্নতি দেওয়া হলো এবং সরকারের সকল দরজাগুলো তাদের জন্য খুলে দেওয়া হলো, এরকম পুরস্কৃত করা হলো। আজকে আন্তর্জাতিক আপনার অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলছেন যে 30 জনের সম্পৃক্তি হতে পেরেছেন শেখ হাসিনা সহ। আমাদের প্রত্যাশা থাকবে, যেটা প্রিন্স ভাই বলেছেন, এই ধরনের হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়া উচিত, কারণ বাংলাদেশে এরকম গণহত্যা যেন আর না হয়। এই ধরনের অনেকগুলো গণহত্যা হয়েছে, আপনাদের সাগরী হত্যার বিচার এখন হচ্ছে না। আমরা আন্দোলনে নেমেছি, আপনারা দেখেন সে হত্যাগুলো, এই হত্যাগুলো আমরা আশা করছি এখন গণতান্ত্রিক সরকার এসেছেন, তারা এই বিচারগুলো করবেন যাতে এই ধরনের হত্যাকাণ্ড আর বাংলাদেশ মাটিতে না হয়। অবশ্যই অসংখ্য ধন্যবাদ কাদের গনি চৌধুরী, আজিজুল বারী হেলাল এমপি। প্রত্যাশা, আসলে সবশেষ প্রত্যাশাটা ওই রাজনীতির কাছে গিয়ে আমাদের আটকে যায়। তাদের কারণ তাদের দায় বেশি, দায়িত্ব বেশি, এই কারণেই হয়তোবা এরকম আর কোনো হত্যাকাণ্ড আমরা দেখতে চাই না। আমরা প্রত্যাশা রাখতে চাই যে এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর একটা সুষ্ঠু বিচার হবে। আপনার কাছে জানতে চাই সেই প্রত্যাশাটা আমরা এই সরকারের কাছে রাখতে পারি কিনা। প্রথমে আমি মামুনুল হকের উদ্দেশ্যে বলতে চাই, তিনি বলছেন যারা মৃত্যুবরণ করেছে তাদের সূর্য সন্তান উপাধি দিতে হবে, তাদের বিচার কি দাবি করেছেন? বিচার যদি দাবি করতে ভালো, নিশ্চয়ই দাবি করেছেন। মানে সূর্য সন্তান, তারপরে কে মুক্তিযোদ্ধা, কে অমুক্তিযোদ্ধা, কে জুলাই যোদ্ধা, কে জুলাই যোদ্ধার বিরুদ্ধে, এই যে বিভাজনের যে নীতি, তাই না? আপনার শাপলা চত্বরে হত্যাকাণ্ড তো ন্যাক্কারজনক এবং একটা মিস্টিরিয়াস ঘটনা আমার কাছে। কেউ কখনো নিহতদের সঠিক সংখ্যা দিতে পারে না। ওই সময় ওই মামলায় কিন্তু আমি আসামি, ওই শাপলা চত্বরের ঘটনায়, এবং একমাত্র বেগম খালেদা জিয়া সেই সময় দাঁড়িয়েছিলেন হেফাজতের নেতাদের হেফাজতের মামলা, কিন্তু আমিও আসামি। আমি বুঝলাম না আমি কি যদি আসামি, আমিও আসামি সেই মামলায়। এটা হেফাজতের বিরুদ্ধে একটা মামলা হয়েছিল আগে, যে বাইতুল মোকাররম টারম কি হয়েছিল ওই সময়, শাপলা চত্বরের ঘটনা না, হেফাজতের একটা ঘটনা, ওই মামলা আমিও আসামি। এখন আমরা ওই সময় আমি টেলিভিশনে দেখলাম 13 জন নাকি মারা গেছে। তখন ওই যে মানবাধিকার কমিশন, তারপরে হেফাজত, ওরা বলছিল আরো বেশি, কিন্তু এক্সাক্ট ফিগার কেউ দিতে পারে। আজকে ওই যে গনি যেটা বললো, কাদের গনি, যে 58 জনের একটা বক্তব্য, সারা দেশে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল, যেটা ক্রাইম ট্রাইব্যুনাল, এরা একটা বিষয় 58 জন এখন, এবং প্রধান আসামি করা হয়েছে হাসিনা সহ আরো নির্দেশদাতাদের। এখন এই মামলার চূড়ান্ত রিপোর্ট 7 তারিখে মনে হয় জমা দেওয়া হবে, জুন মাসে। এবং এইটা যেন হয়, এবং এখানে কোনো মতলববাজি যেন না হয়, নিরীহ কোনো লোককে যেন জড়ানো না হয়, এবং প্রকৃত চিত্রটা আমরা জানতে চাই। আমি মিস্টিরিয়াস বলছি এই জন্য যে রহস্যজনক, প্রকৃত ঘটনাটা কি আসলে। রাতের অন্ধকারে একেবারে আমরা বলছে যে হাজার হাজার লোক আলেমকে মারা হয়েছে, হাসিনা বলছে কাউকে মারা হয়নি। আমাদের কাছে তথ্য আছে 13 জন এবং 58 জনের। প্রকৃত চিত্রটা আমাদের জানতে হবে, এবং এই ঘটনায় যারা জড়িত তাদেরকে এক্সাম্পলারি পানিশমেন্ট দিতেই হবে। সে এটা যদি না দেওয়া হয় তাইলে কিন্তু এই সমস্ত ঘটনাকে উৎসাহ দেওয়া, পরবর্তী ওই ল এনফোর্সিং এজেন্সিজ বা সরকারগুলো উৎসাহ পাবে যে কিছুই তো হয় না। তা আমার দৃঢ় বিশ্বাস, তারেক রহমানের সরকার আইসিটি অ্যাক্টে যেহেতু মামলাটা হয়েছে, এবং এই হেফাজতের যারা নিহত তাদেরকে সূর্য সন্তান বলেন আর তারা সন্তান বলেন, যে সন্তানই বলেন, তারা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদেরকে আমাদের শ্রদ্ধার চোখে দেখতে হবে। সবচেয়ে বড় জিনিসটা, তাদের যারা হত্যা করলো তাদের বিচার করতে হবে। অবশ্যই। 3 সেকেন্ড আমি বলি। বেগম খালেদা জিয়া ওই রাতে 10টা 20 মিনিট একটা টুইট করেছিলেন। তিনি লিখেছিলেন সেখানে, শাপলা চত্বর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সাংবাদিকদের, বিদ্যুৎ বন্ধ করা হয়েছে অনেক আগে, তথ্য জগৎ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে সমাবেশস্থল, গণহত্যার মঞ্চ কি তাহলে প্রস্তুত? এখন খালি হত্যাকাণ্ডে নামার পালা। আওয়াজ তুলুন, সবাইকে জানান। যেটা আমি বলছিলাম যে একমাত্র বেগম খালেদা জিয়াই একমাত্র সে সময় আলেমদের পাশে দাঁড়িয়েছিলেন এবং তিনি বলেছিলেন তাদের জন্য কথা। অসংখ্য ধন্যবাদ। সময়ের অভাবে আরো হয়তোবা শুনতে পারলাম না। আজিজুল বারী হেলাল এমপি, কাদের গনি চৌধুরী, রুহিন হোসেন প্রিন্স, 3 জনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই দেশ সাম্প্রতিক। আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।